কারখানার ফ্লোরে ধরুন কোনো শ্রমিকের যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, মানে এমনকি হাতও কাটা যায়, তখন আসলে ক্ষতিপূরণটা কে দেবে? হুম প্রথম দেখায় তো মনে হবে যে কারখানায় দুর্ঘটনা ঘটেছে, মানে তারাই হয়তো দায়ী নেবে। রাইট। কিন্তু ঘটনাটা যখন ধরুন আউটসোর্সড বা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া কোনো শ্রমিকের ক্ষেত্রে ঘটে, তখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একদম। তখন কারখানা কর্তৃপক্ষ হয়তো বলবে, এই কর্মী তো আমাদের সরাসরি কর্মী নয়, তাকে তো ভেন্ডর বা ঠিকাদার নিয়োগ দিয়েছে। আর ঠিকাদার বলবে, দুর্ঘটনা তো ঘটেছে কারখানার ভেতরে, কারখানার মেশিনে, তাহলে আমার কি দায়, তাই না? এই যে একে অপরের দিকে আঙুল তোলার একটা সংস্কৃতি, এর মাঝখানে পড়ে একজন সাধারণ শ্রমিক আসলে কোথায় যাবে? ঠিক। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আসলে ঠিক এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। একদম। আমাদের সামনে আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সোর্স বা তথ্যসূত্র রয়েছে। এর মধ্যে প্রধান হল একটি কর্পোরেট নির্দেশিকা, যেটার নাম হচ্ছে নীতিমালা আউটসোর্সড শ্রমিকদের গ্র্যাচুইটি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান নির্দেশিকা। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর প্রাসঙ্গিক কিছু আইনি নোট ও বিশ্লেষণও আমাদের হাতে আছে। হুম। তো আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল এই আপাতদৃষ্টিতে জটিল আইনি নথিপত্রগুলোকে একটু সহজবোধ্য করা, মানে কিভাবে এই নীতিমালা একটি কারখানার মালিক, ঠিকাদার প্রতিষ্ঠান এবং সাধারণ শ্রমিকদের মধ্যে আইনি ও মানবিক বাধ্যবাধকতার অদৃশ্য দেয়াল তৈরি করে, সেটাই আমরা উদ্ঘাটন করব। উম, এই নির্দেশিকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এর প্রেক্ষাপট। ঐতিহাসিকভাবে আউটসোর্সড শ্রমিক বলতে আমরা তো শুধু পরিষ্কারতা কর্মী বা নিরাপত্তা রক্ষীদের বুঝতাম, তাই না? রাইট, সিকিউরিটি গার্ড বা ক্লিনার। হ্যাঁ, কিন্তু বর্তমান শিল্পকাঠামোতে উৎপাদনের মূল লাইনেও হাজার হাজার আউটসোর্সড শ্রমিক কাজ করেন। শ্রম আইনের উপর ভিত্তি করে তৈরি হওয়া এই নীতিমালাটি শুধু একটি কাগজের দলিল নয়। তাহলে এটা আসলে কি? এটি মূলত কর্পোরেট দুনিয়ার সেই জুরিসডিকশনাল ওভারল্যাপ, মানে অধিকারের যে জটিলতা, সেটা সমাধানের একটা প্রাতিষ্ঠানিক হাতিয়ার। কারখানার ভেতরে একাধিক পক্ষের উপস্থিতিতে দায়িত্বের যে একটা অস্পষ্টতা তৈরি হয়, সেটা দূর করাই এর মূল কাজ। আচ্ছা, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করা যাক। শুরুতেই নীতিমালার সবচেয়ে বড় প্রশ্নটিতে ফোকাস করা যাক। বলুন। কারখানায় কাজ করছে একজন শ্রমিক, কারখানার মেশিনে সে উৎপাদন করছে, অথচ তাকে নিয়োগ দিয়েছে অন্য একটা ভেন্ডর কোম্পানি। তো দিন শেষে এই শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার মূল দায়বদ্ধতা আসলে কার? নীতিমালার দায়িত্ব বন্টন বা রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স অংশে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ঠিকাদার বা ভেন্ডর প্রতিষ্ঠানই শ্রমিকদের সকল আইনি পাওনা, বেতন, ছুটি ও রেকর্ডের জন্য সম্পূর্ণ বাধ্য থাকবে। আর কারখানা, তাদের রোল কি? অন্যদিকে কারখানা প্রশাসন শুধু মনিটরিং বা তদারকি করবে। এখানে আমার একটা খটকা লাগছে। ধরুন একজন শ্রমিক আমার কারখানায় আমার মেশিনে কাজ করছে, আমার জন্য মুনাফা আনছে, আর আমি শুধু তদারকি করে দায় এড়িয়ে যাব। এটা কি এক ধরনের আইনি ফাঁকি নয়? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে আপাতদৃষ্টিতে এটাকে আইনি ফাঁকি মনে হলেও এর একটা যৌক্তিক ব্যাখ্যা আছে। সেটা কেমন? ধরুন, ব্যাপারটিকে একটি রেন্টেকার সার্ভিসের সাথে তুলনা করা যেতে পারে। ও আচ্ছা, রেন্টেকার। হ্যাঁ, কেউ যখন কোনো রেন্টেকার কোম্পানি থেকে গাড়ি ভাড়া নেয়, তখন তো গাড়ির সাথে একজন চালকও আসেন। তা তো আসেই। এখন সেই চালকের বেতন, তার ওভারটাইম বা অন্যান্য সুবিধার দায়িত্ব সম্পূর্ণভাবে সেই রেন্টাল কোম্পানির। যিনি গাড়িটি ভাড়া করে পেছনের সিটে বসে আছেন, তার দায়িত্ব শুধু এটা দেখা যে গাড়িটি ঠিকমতো গন্তব্যে যাচ্ছে কিনা। রাইট, তিনি তো আর চালকের বেতন দেন না। একদম ঠিক। কারখানার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তেমনই। কারখানার মূল কাজ হল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন। হাজার হাজার আউটসোর্সড শ্রমিকের প্রতিদিনের বেতন, ভাতা বা ছুটির হিসাব রাখা তো তাদের মূল কাজের অংশ নয়। বুঝতে পারছি। এই কাঠামোটা মূলত কারখানার ওপর থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার সেই বিশাল প্রশাসনিক চাপটা সরিয়ে নেয়। রেন্টেকার সার্ভিসের রূপকটি বেশ ইন্টারেস্টিং, কিন্তু একটা কারখানার ফ্লোরের বাস্তবতার সাথে এটা মেলাতে আমার কিছুটা সমস্যা হচ্ছে। কেন? কি সমস্যা? মানে একটা ভাড়ার গাড়িতে একজন চালক হয়তো কয়েক ঘন্টার জন্য থাকেন, কিন্তু একজন আউটসোর্স শ্রমিক একটা কারখানায় বছরের পর বছর কাজ করেন। তিনি তো কারখানার পরিবেশের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারখানার পক্ষে কি পুরোপুরি দায়মুক্ত থাকা সম্ভব? এখানে নীতিমালার ওই মনিটরিং বা তদারকির বিষয়টা চলে আসে।
কারখানা কিন্তু পুরোপুরি দায়মুক্ত থাকে না, তারা পরোক্ষ নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে আচ্ছা। রাখে। কিন্তু একই সাথে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করে। মানে তারা সরাসরি টাকা না দিলেও পুরো সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে যে ঠিকাদার যেন তার দায়িত্ব এড়িয়ে যেতে না পারে। একদম ঠিক ধরেছেন। তাহলে এবার একটু হিসাব নিকাশের দিকে নজর দেয়া যাক। ঠিকাদার যেহেতু টাকা দিতে বাধ্য, তো একজন আউটসোর্সড শ্রমিক কাজ ছাড়ার পর ঠিক কি কি আর্থিক সুবিধা পাবেন, এর মেকানিজমটা আসলে কেমন? নীতিমালার গ্র্যাচুইটি অংশে দেখা যায় একজন আউটসোর্সড শ্রমিক অন্তত 1 বছর ধারাবাহিকভাবে কাজ করলে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন। 1 বছর। আচ্ছা। হ্যাঁ, প্রতি পূর্ণ বছর চাকরির জন্য সর্বশেষ প্রাপ্ত বেসিক বেতনের উপর ভিত্তি করে সাধারণত 30 দিনের মজুরি ধরে এই গ্র্যাচুইটির হিসাব করা হবে। আর এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হল চাকরি ছাড়ার বা ছাঁটাই হওয়ার ঠিক 30 দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। এই 30 দিনের সময়সীমার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। গ্রামীণ বা মফস্বল থেকে আসা শ্রমিকদের বাস্তবতার কথা একটু চিন্তা করুন। চাকরি হারানোর পর তাদের তো কোনো আয়ের উৎস থাকে না। মাসের পর মাস ঠিকাদারের অফিসে ঘোরার মতো আর্থিক বা মানসিক শক্তি কি তাদের আছে? না, সেটা তো নেই। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা আগে ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করত, যাতে শ্রমিক হতাশ হয়ে পাওনা টাকার আশা ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যায়। এই 30 দিনের বাধ্যবাধকতা মূলত সেই হয়রানির পথটি বন্ধ করার একটা চেষ্টা। কিন্তু আমি বিষয়টা ঠিক মেলাতে পারছি না। কোনটা? নির্দেশিকার ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের অংশটি যদি দেখেন, সেখানে বলা আছে ঠিকাদারকে নিয়োগপত্র, উপস্থিতির রেকর্ড আর বেতন রেজিস্টার সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তা বলা আছে। তো আমার প্রশ্ন হলো, এটা কি বিশাল একটা ফাঁকফোকর তৈরি করছে না? মানে যে ঠিকাদারের উপর টাকা দেওয়ার দায়িত্ব, তার হাতেই আবার সব প্রমাণ রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি আপনি কোথায় যাচ্ছেন। যদি কোনো ঠিকাদার গ্র্যাচুইটি দেওয়ার ভয়ে ইচ্ছাকৃতভাবে একজন শ্রমিকের 11 মাস কাজ করার পর রেকর্ড নষ্ট করে দেয় অথবা প্রমাণই গায়েব করে দেয়, গ্রাউন্ড লেভেলে তো এমন কারচুপি হওয়া খুবই সম্ভব, তাই না? এই সংশয়টি অত্যন্ত বাস্তব এবং এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ঐতিহাসিকভাবে আউটসোর্সিং খাতে সবচেয়ে বড় জালিয়াতিগুলো এই নথিপত্র নিয়েই হতো। রাইট, সেটাই তো বলছিলাম। কিন্তু এই নির্দিষ্ট নীতিমালায় একটা কাউন্টার মেকানিজম রাখা হয়েছে। 9 নম্বর সেকশনে গেলে দেখা যাবে কারখানার এইচআর বা মানব সম্পদ বিভাগকে মাসিক ভিত্তিতে শ্রমিকদের সার্ভিস রেকর্ড যাচাই করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু মাসিক ভিত্তিতে যাচাই করার প্রক্রিয়াটি বাস্তবে কিভাবে কাজ করে? এটা কি শুধু কাগজপত্রে সই করা, নাকি এর গভীরে কোনো ব্যবস্থা আছে? না না, এটা শুধু কাগজে সই করা নয়। এখনকার আধুনিক কারখানায় আউটসোর্স শ্রমিকরা যখন প্রবেশ করেন, তখন তাদের বায়োমেট্রিক পাঞ্চ বা গেট পাস ব্যবহার করতে হয়। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট বা আইডি কার্ড দিয়ে? একদম। কারখানার এইচআর বিভাগের কাছে সেই এন্ট্রি এক্সিট ডেটা থাকে। মাস শেষে ঠিকাদার যখন বিল জমা দেয়, তখন কারখানার এইচআর ওই ঠিকাদারের কাগজের সাথে কারখানার নিজস্ব বায়োমেট্রিক ডেটা ক্রস ম্যাচ করে। তার মানে ঠিকাদার চাইলেই 11 মাসের মাথায় এসে জাদুকরীভাবে কোনো শ্রমিকের রেকর্ড গায়েব করতে পারবে না। ঠিক তাই, কারণ কারখানার সার্ভারে তো ইতিমধ্যে গত 10 মাসের ডেটা সংরক্ষিত আছেই। দারুণ একটা সিস্টেম। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায়। কি রকম? ধরুন ঠিকাদার কোনো শ্রমিককে ভয় দেখিয়ে এমন কোনো কাগজে সই করিয়ে নিল যেখানে লেখা আছে যে শ্রমিকটি স্বেচ্ছায় চলে যাচ্ছে বা সে কোনো টাকা পাবে না। কাগজের হিসাব হয়তো মিলে গেল, কিন্তু পেছনের ভীতি প্রদর্শনের বিষয়টা তো কারখানা দেখতে পাচ্ছে না। শতভাগ নিশ্ছিদ্র কোনো সিস্টেম হয়তো বাস্তবে নেই, তবে এই ক্রস চেকিং মেকানিজমটি জালিয়াতিকে অত্যন্ত কঠিন করে তোলে। তা ঠিক। আগে পুরো দায়ভার ছিল শ্রমিকের ওপর, তাকেই প্রমাণ করতে হতো সে কতদিন কাজ করেছে। কিন্তু এখন দায়ভার চলে গেছে ঠিকাদারের ওপর। ঠিকাদারকে বিল পাস করাতে হলে সঠিক হিসাব জমা দিতেই হবে। মানে এটা জালিয়াতিকে ব্যক্তি পর্যায় থেকে একটা কর্পোরেট কাঠামোগত বাধায় পরিণত করেছে। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এই কাঠামোগত বাধার বিষয়টা পরিষ্কার হলো।
গ্র্যাচুইটি বা চাকরি ছাড়ার বিষয়টা তো সাধারণ প্রক্রিয়া, কিন্তু যদি সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করা হয়, মানে মৃত্যুর মতো কোনো ঘটনা? হ্যাঁ, কারখানার ফ্লোরে কাজ করতে গিয়ে যদি কোনো শ্রমিকের মৃত্যু হয়, তখনই নীতিমালা কিভাবে কাজ করে। নির্দেশিকার ৬ নম্বর সেকশনে দেখলাম কর্মস্থলে মৃত্যু হলে ঠিকাদার প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য, সাথে বকেয়া বেতন ও গ্র্যাচুইটিও। হুম, কিন্তু একটা কারখানায় শ্রমিকের মৃত্যু মানেই তো একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সত্যি এটা যে কোনো কারখানার জন্য সবচেয়ে বড় সংকট। এরকম মুহূর্তে আইনি প্রক্রিয়ার চেয়ে মানবিক প্রয়োজনগুলো অনেক বড় হয়ে দাঁড়ায়। রাইট। শ্রমিকের পরিবার হয়তো গ্রামে থাকে, তাদের কাছে লাশ পরিবহনের টাকাটাও থাকে না। অন্যদিকে ঠিকাদারের অফিস হয়তো অন্য শহরে। আইনি ক্ষতিপূরণ আসতে তো মাসের পর মাস লেগে যেতে পারে। হ্যাঁ, ঠিক এই জায়গাটিতেই নীতিমালার ৭ নম্বর সেকশন, মানে ওই জরুরি সহায়তা গাইডলাইন, অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে। কেন বলুন তো? এখানে বলা হয়েছে এরকম পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ মানবিক কারণে দাফন বা লাশ পরিবহনের জন্য তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা দিতে পারে। কিন্তু একটা বাক্য খুব স্পষ্টভাবে লেখা আছে, এটি বাধ্যতামূলক দায় নয়। হুম, মানে কারখানা কর্তৃপক্ষ নিজেদের অর্থ ব্যয় করে সাহায্য করছে, অথচ বারবার জোর দিয়ে বলছে এটা তাদের দায় নয়। কর্পোরেট আইনের দৃষ্টিকোণ থেকে এই বাক্যটার তাৎপর্য কি আসলে? এই বাধ্যতামূলক দায় নয় শব্দগুচ্ছটি কিন্তু আইনি সুরক্ষার একটা অনেক বড় ঢাল। আচ্ছা। মূল নিয়োগকর্তা বা প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে সাব্যস্ত হয়ে যেতে পারে। ও, আর সেটা হলে তো আউটসোর্সিংয়ের পুরো আইনি ভিত্তিই ভেঙে পড়বে। একদম। তাই তারা এই সাহায্যটিকে আইনি ক্ষতিপূরণ হিসেবে না দেখিয়ে সম্পূর্ণ মানবিক অনুদান হিসেবে সংজ্ঞায়িত করে। তার মানে তারা আইনি দায়বদ্ধতা এড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছে। কিন্তু এই যে তাৎক্ষণিক নগদ অর্থ দেওয়া হলো, এর আর্থিক হিসাব কিভাবে মেলানো হয়? কারখানার ব্যালেন্স শিটে তো এটা অনুদান হিসেবে দেখানো কঠিন। এখানেই নীতিমালার সবচেয়ে বুদ্ধিদীপ্ত আর্থিক কৌশল বা সমন্বয় প্রক্রিয়া কাজ করে। সেটা কিভাবে? কারখানা তাৎক্ষণিকভাবে যে অর্থ পরিবারকে দিল সেটা তারা নিজেদের খরচ হিসেবে মেনে নেয় না, বরং কারখানার কাছে ওই ঠিকাদারের যে বিল পাওনা আছে, আচ্ছা। পরবর্তী সময়ে সেই বিল থেকে এই পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। ও, মানে বিষয়টা অনেকটা এসক্রো অ্যাকাউন্টের মতো কাজ করছে। ঠিক ধরেছেন। ঠিক, কারখানা সাময়িকভাবে টাকাটা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, তারপর ঠিকাদারের পাওনা থেকে তা সমন্বয় করে নিচ্ছে। এটা একই সাথে দ্রুত মানবিক সাড়া এবং কারখানার আর্থিক সুরক্ষার চমৎকার একটা সংমিশ্রণ। হ্যাঁ, কারখানার টাকাও বাঁচল, বিপদের সময় পরিবার সাহায্যও পেল, আর দিন শেষে দায়ভার সে ঠিকাদারের কাঁধেই থাকল। দারুণ। এটা বিজনেস টু বিজনেস বা B2B চুক্তির একটা দারুণ প্রয়োগ বলা যায়। একদম তাই। শ্রমিকের অধিকার আদায়ের দায়িত্বটি সরকারের বদলে সরাসরি সাপ্লাই চেনে ভেতরে নিয়ে আসা হয়েছে এখানে। কিন্তু একটা ব্যাপার হলো, কাগজে কলমে যতই চমৎকার নিয়ম থাকুক, প্রয়োগ না হলে তো সবই মূল্যহীন। সেটা ঠিক। নীতিমালার ৮ নম্বর সেকশন, মানে ওই কমপ্লায়েন্স অংশে দেখলাম সব ঠিকাদারকেই এই নীতিমালা লিখিতভাবে গ্রহণ করতে হবে। হুম, কিন্তু ঠিকাদার যদি কথা না শোনে, যদি সে গ্র্যাচুইটি আটকে রাখে বা টালবাহানা করে? শাস্তির বিধানগুলো এখানে অত্যন্ত কঠোর করা হয়েছে। যদি কোনো ঠিকাদার নিয়ম অমান্য করে, তবে কারখানা কর্তৃপক্ষ তার বিল পরিশোধ স্থগিত করতে পারে। অনেকটা ক্রেডিট কার্ড আটকে রাখার মতো আর কি। হ্যাঁ, চরম পর্যায়ে চুক্তি বাতিল এবং ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করার ক্ষমতাও রাখা হয়েছে। কিন্তু বিল স্থগিত করাটা কি আসলে কতটা কার্যকর? একজন ঠিকাদার তো চাইলে অন্য নামে নতুন একটা কোম্পানি খুলে আবার কাজ শুরু করতে পারে। ব্ল্যাকলিস্ট করা কি সত্যি খুব বড় কোনো শাস্তি? নতুন কোম্পানি হয়তো খুলে যায়, কিন্তু আটকে থাকা বিলের টাকা তো আর ফেরত পাওয়া যায় না, তাই না? সেটা একটা পয়েন্ট। একজন ঠিকাদারের হয়তো কারখানার কাছে কোটি টাকার ইনভয়েস পেন্ডিং আছে। সে হয়তো একজন শ্রমিকের কয়েক হাজার টাকা মেরে দিতে চাইবে, কিন্তু তার নিজের বড় অঙ্কের বিল আটকে যাওয়ার ঝুঁকি তো সে নিতে চাইবে না। রাইট। টাকার প্রবাহ আটকে দেওয়াটাই এখানে সবচেয়ে বড় শাস্তির কাজ করে। হ্যাঁ, আর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মৃত্যু সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে নীতিমালায় একটা অত্যন্ত কড়া নির্দেশনার কথা বলা আছে। ২৪ ঘন্টার মধ্যে কারখানাকে লিখিত রিপোর্ট জমা দিতে হবে। মানে কোনো কিছু গোপন বা ধামাচাপা দেওয়ার সুযোগ এখানে জিরোতে নামিয়ে আনার চেষ্টা করা হয়েছে। একদম। কিন্তু এত সব চেষ্টার পরও একটা বড় প্রশ্ন সামনে আসে। এই যে কঠোর মনিটরিং, মাসে মাসে রেকর্ড চেক করা, বিল আটকে দেওয়ার ভয়, এসব কি সত্যিই আউটসোর্স শ্রমিকদের যুগ যুগ ধরে চলে আসা শোষণ চিরতরে বন্ধ করতে পারবে?
শোষণ চিরতরে বন্ধ করা হয়তো একটা আদর্শিক কল্পনা, তবে এই ধরনের নীতিমালা শোষণের পথগুলোকে অন্তত অত্যন্ত সংকীর্ণ করে দেয়। হুম আগে একজন শ্রমিকের টাকা মেরে দেওয়াটা ছিল স্রেফ একটা শ্রম আইনের লঙ্ঘন, যা আদালতে হয়তো বছরের পর বছর ঝুলে থাকত। কিন্তু এখন একজন শ্রমিকের টাকা মেরে দেওয়া মানে একটা কর্পোরেট B2B চুক্তির সরাসরি লঙ্ঘন। যার ফলে ঠিকাদার তার ব্যবসার মূল ক্লায়েন্টকেই হারাতে পারে। হ্যাঁ, এই কাঠামোগত পরিবর্তনটিই কিন্তু আসল গেম চেঞ্জার। এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। শ্রমিকের অধিকারকে যখন ব্যবসার শর্তের সাথে জুড়ে দেওয়া হয় তখন তা অনেক বেশি সুরক্ষিত থাকে। একদম ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে একটা কারখানা আইনি দায় এড়িয়েও সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখে, ঠিকাদারদের ওপর আইনি দায়ভার চাপিয়ে পরোক্ষভাবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করে। হ্যাঁ, যারা HR বা কর্পোরেট পলিসি তৈরির সাথে জড়িত, তারা এখান থেকে শিখতে পারেন কিভাবে জবাবদিহিতার একটা চমৎকার ইকোসিস্টেম তৈরি করতে হয়। রাইট, শুধু নিয়ম বানিয়ে দিলেই হয় না, সিস্টেম ডিজাইন তৈরি করতে হয়। সিস্টেম ডিজাইনটাই এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। প্রতিটি নিয়মের বিপরীতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখা হয়েছে এখানে। তাহলে এসবের মানে কি দাঁড়ায়? এর মানে হল সঠিক ডকুমেন্টেশন এবং কঠোর চুক্তির মাধ্যমে আউটসোর্সড শ্রমিকদের অদৃশ্য করে রাখার দিন হয়তো শেষ হয়ে আসছে। হ্যাঁ, একসময় বলা হতো আউটসোর্সড শ্রমিকের কারখানায় কোনো নাম থাকে না, কিন্তু আজ আমরা দেখলাম বায়োমেট্রিক ডেটা দিয়ে তাদের অধিকার কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত হচ্ছে। আলোচনার একেবারে শেষে এসে আমার মনে হয় একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে একটু চিন্তা করা যেতে পারে। সেটা কি রকম? মানে একটা কারখানার মেশিনের অপারেশন ম্যানুয়ালের সাথে শ্রমিকদের দায়ভারের অস্পষ্টতার কথা দিয়ে তো আমাদের আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল মেশিনের দায় কারখানার আর শ্রমিকের দায় ঠিকাদারের। কিন্তু একটু গভীরে গেলে চিত্রটা কেমন দাঁড়ায় দেখুন। একটা কারখানা তাদের আউটসোর্স শ্রমিকদের ঠিকাদারের মাধ্যমেই আনছে, রাইট। কিন্তু এরপর সেই শ্রমিকদের মাসিক উপস্থিতি কারখানা নিজেই যাচাই করছে, বেতনের হিসাব মনিটরিং করছে, গ্র্যাচুইটি দেওয়ার হিসাব রাখছে। হ্যাঁ, এমনকি বিপদের সময় ক্ষতিপূরণের টাকাও তো অগ্রিম দিয়ে দিচ্ছে। ঠিক। তো শ্রমিক নিয়োগ থেকে শুরু করে বিদায় বা মৃত্যু সব বিষয়েই যদি কারখানার এত সূক্ষ্ম এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে, তবে কি এই আউটসোর্স শ্রমিকরা কার্যত এই কারখানারই সরাসরি কর্মীতে পরিণত হচ্ছেন না? এটা আসলেই একটা ভাবার মতো বিষয়। আউটসোর্সিং বা ঠিকাদারি প্রথা কি তাহলে শুধুই মূল আইনি দায় এড়ানোর একটা কর্পোরেট বিভ্রম মাত্র? যখন নিয়ন্ত্রণ শতভাগ কারখানার হতে, তখন মাঝখানে ঠিকাদারের উপস্থিতি কি শুধু আইনি কাঠগড়া থেকে বাঁচার একটা ঢাল? মানুষের শ্রম, কর্পোরেট আইন এবং জবাবদিহিতার এই জটিল সমীকরণ সত্যিই গভীরভাবে ভাববার মতো। শ্রোতাদের এই বিষয়টি নিয়ে ভাবার আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।